পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, ৭১ উত্তেজক ট্যাবলেট, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের দুশ্মন, রাজাকার, আলবদর, পাকিস্তানি ইত্যাদি দূষিত ট্যাবলেটগুলি ইতোমধ্যেই এক্সপায়ার হয়ে গেছে এবং এগুলির কার্যকারিতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সচেতন প্রবীণ সমাজ এই চেতনার নোংরামি দেখতে দেখতে তারা ত্যক্ত, বিরক্ত, পরিশ্রান্ত। অন্যদিকে আজকের চৌকস নতুন প্রজন্ম, তারা কলম পিচাচদের তৈরি করা, মন গড়া, বিভাজনের বিষাক্ত এই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। তাই ৭১ চেতনাজীবীদের জন্য আজকে শুধুই আফসোস, তাদের বাজার ভালো না। সঙ্গত কারণেই মার্কেটের নয়া আমদানি গুপ্ত রাজনীতি এই নতুন ট্যাবলেটটি বেশ উত্তাপ ছড়াচ্ছে। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমস্ত বাম সংগঠনের নেতৃবৃন্দ, এমনকি সদ্যপতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসর সংগঠনের পলাতক নেতৃবৃন্দ, তারা সকলেই ইন্টারেস্টিংলি একই ভাষায়, একই সুর ছন্দে, একই সমান্তরালে এই গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলছে। সুতরাং বোঝাই যাচ্ছে রাজনীতির মাঠে, আলোচনার টেবিলে অভিযোগ পাল্টা অভিযোগ, নানা রকম কাদা ছোড়াছড়ি, অনেক কিছুই হবে এই গুপ্ত রাজনীতিকে নিয়ে। সেজন্যই আমি আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি গুপ্ত রাজনীতি। সুপ্রিয় দর্শক, গুপ্ত রাজনীতি ভালো না খারাপ, এটি কি প্রশংসার যোগ্য কোনো কাজ নাকি অভিশপ্ত কোনো বিষয়, এই প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনায় প্রবেশ করছি। জবাবটি হচ্ছে, গুপ্ত রাজনীতি মোটেই কোনো খারাপ বিষয় না, বরং এটি সম্পূর্ণরূপে প্রশংসার যোগ্য একটি পবিত্র কাজ। এবং এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, যেই ক্ষেত্রে যেই পরিস্থিতিতে গুপ্ত রাজনীতি করা জরুরি, সেইখানে প্রকাশ্য রাজনীতি করাটাই অপরাধ, গুরুতর অপরাধ। ইতিহাস, ঐতিহ্য, চাক্ষুষ বাস্তবতা, অকাঠ্য যুক্তিতর্ক ইত্যাদির মাধ্যমে আমি বিষয়টিকে প্রমাণ করব, আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আল্লাহর নামে শুরু করি, এবং শুরুতেই আমরা আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু আমাদের দৃষ্টি নিক্ষেপ করি। বন্ধুরা, আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র আল্লাহর নবী এবং রাসূলই ছিলেন না, একই সঙ্গে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, একজন বিদগ্ধ বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও ছিলেন। তার প্রণীত মদিনা সনদ দুনিয়ার ইতিহাসে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হিসাবে বিবেচনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবনে তিনি ২৩ বছর সক্রিয় রাজনীতি করেছেন, এবং এই ২৩ বছর রাজনৈতিক জীবনের অর্ধেকের বেশি সময় ১৩টি বছর তিনি গুপ্ত রাজনীতি করেছেন। আমরা জানি যে ঐতিহাসিক হিজরতের আগ পর্যন্ত মক্কায় অবস্থানকালীন সময়টি ছিল মূলত রাসূলের গুপ্ত রাজনীতির সময়। বন্ধুরা, রাসূলুল্লাহর জীবনীর উপর ভিত্তি করে একটি ঐতিহাসিক সিনেমা নির্মিত হয়েছে আজ থেকে অনেক বছর পূর্বে। সিনেমাটির নাম হচ্ছে দ্য মেসেজ, এবং এই সিনেমায় রাসূলের সিরাত অনুসরণের শতভাগ চেষ্টা করা হয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা যারা দেখেননি সিনেমাটি দেখবেন, খুব ভালো লাগবে, অনুপ্রাণিত হবেন, কখনো লোম শিউরে উঠবে, চোখ ভিজবে। খুব ভালো একটা সিনেমা। যারা রসুলের সিরাত পড়েছেন বা পড়েন নাই, রসুলের পুরো জীবনীটা এখানে তোলার চেষ্টা করা হয়েছে। তো এই সিনেমাটি দেখলে আপনারা বুঝবেন যে মক্কায় রাসূল এবং তার সঙ্গী সাথীরা কিভাবে গোপন রাজনীতি করেছেন, কিভাবে তারা রাতের অন্ধকারে অত্যন্ত সংগোপনে গোপন স্থানে তারা মিলিত হতেন, মিটিং করতেন, সলা পরামর্শ করতেন, আলোচনা পর্যালোচনা করতেন যে কিভাবে এই আন্দোলনকে সফল করা যায়। যেই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এই গুপ্ত রাজনীতির আনুষ্ঠানিক অবসান ঘটে, সেই হিজরতও ছিল গুপ্ত রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আপনারা জানেন যে হিজরতের রাতে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে
তিনি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন এবং দিনের বেলায় কাফেরদের চোখ ফাঁকি দেবার জন্য, তাদের থেকে আড়াল হবার জন্য মরুভূমির মধ্যে একটি পরিত্যক্ত গুহার মধ্যে গুপ্ত অবস্থায় তারা লুকিয়েছিলেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হিজরতের ঘটনাটিও ছিল গুপ্ত রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বন্ধুরা, আমরা বিশ্বাস করি, নিরঙ্কুশভাবে বিশ্বাস করি, রাসূলুল্লাহর প্রত্যেকটি পদক্ষেপ ছিল সঠিক এবং পবিত্র। তো স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গুপ্ত রাজনীতি করেছেন, সেখানে গুপ্ত রাজনীতিকে খারাপ বলবার কোনো সুযোগ আছে? আমরা যদি আর একটু পেছনে হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে দেখব হযরতে ঈসা আলাইহিস সালামের জীবন পুরোটাই ছিল গুপ্ত ঘটনা আর গুপ্ত রাজনীতিতে ভরপুর। তার জন্ম হয়েছে গুপ্ত প্রক্রিয়া। আমরা জানি যে তিনি বাসায় জন্মগ্রহণ করেননি, হসপিটালেও তার জন্ম হয়নি। তার জন্ম হয়েছে একটি নির্জন স্থানে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় গুপ্তভাবে। আবার তার প্রস্থান হয়েছে গুপ্তভাবে। হযরতে ঈসা ছিলেন দয়া, মায়া, মমতা, প্রেম, ভালোবাসার এক মূর্ত প্রতীক। তিনি অন্ধের চোখে আলো দিয়েছেন, কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, মৃতকে আল্লাহর ইচ্ছায় জীবিত করেছেন। এত সবকিছু করার পরেও ওই সমাজের দুরাচার রাজনীতিবিদদের রক্তচক্ষু রোশনালের শিকার হয়েছিলেন, যে কারণে তাকেও গুপ্ত রাজনীতির পথ বেছে নিতে হয়েছিল। এবং যেই ঘটনার মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালামের প্রস্থান ঘটে, ওই ঘটনাটি ছিল গুপ্ত রাজনীতির একটি উল্লেখযোগ্য ঘটনা। আপনারা জানেন যে ওই সময়টাতে হযরতে ঈসা আলাইহিস সালাম তার গুরুত্বপূর্ণ, তার শীর্ষস্থানীয় অনুসারীদেরকে নিয়ে তিনি একটি গোপন স্থানে গোপন বৈঠক করছিলেন। একজন বিশ্বাসঘাতক সেই দুষ্কৃতিকারীদেরকে তার গোপন অবস্থানের কথা জানিয়ে দেয় এবং সেই দুষ্কৃতিকারীরা হযরত ঈসাকে হত্যার উদ্দেশ্যে সেখানে আক্রমণ পরিচালনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দুষ্কৃতিকারীদের চোখে ধুলা দিয়ে গুপ্তভাবে হযরত ঈসাকে তার কাছে তুলে নিয়ে যান এবং সেই হামলাকারীরা বিভ্রান্ত হয়ে যে বিশ্বাসঘাতক তাদেরকে সংবাদ দিয়েছিল, সেই গোপন অবস্থানের কথা জানিয়ে দিয়েছিল, তাকেই হযরতে ঈসা মনে করে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি স্বয়ং আল্লাহ এখানে গুপ্ত রাজনীতিতে ইনভলভ হয়েছিলেন। সুতরাং গুপ্ত রাজনীতিকে খারাপ বলবার কোনো সুযোগ আছে? আমরা যদি আরো একটু পেছনে হযরতে মূসা আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে দেখব হযরতে মূসা আলাইহিস সালাম তার জীবনটাও গুপ্ত রাজনীতিতে ভরপুর। তারও জন্মের পরে একটি বক্সের মধ্যে, সিন্দুকের মধ্যে গুপ্ত অবস্থায় তাকে নীল দরিয়ায় ভাসিয়ে দেয়া হয়। তিনি ফেরাউনের রাজপ্রাসাদে অনেকটা গুপ্তভাবেই বেড়ে ওঠেন, জনগণের অজান্তেই। এরপরে পরিণত বয়সে তিনি ফেরাউনের রাজপরিষদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যে ছিল অত্যাচারী, তাকে ঘুষি মেরে হত্যা করে মিশর ছেড়ে অত্যন্ত সংগোপনে মাদিয়ানে আত্মগোপন করে থাকেন। বহু বছর পরে তিনি যখন মিশরে ফিরে আসেন, ফিরে এসেও তিনি উঁচু মাপের গুপ্ত রাজনীতি করেছেন। আপনারা জানেন যে হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রাতে সমস্ত বনী ইসরায়েলের সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে বের হয়ে গিয়েছিলেন। বনী ইসরায়েল সম্প্রদায় ছিল ফেরাউনের ওয়ার্কিং ফোর্স। তো এত বড় একটা সম্প্রদায় এবং প্রধান ওয়ার্কিং ফোর্সকে নিয়ে বের হয়ে যাওয়াটি চারটিখানি কথা। ফেরাউনের সমস্ত গুপ্তচর বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে, প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে এইভাবে সফলভাবে বের হয়ে যাওয়াটা চারটিখানি কথা। কোন লেভেলের গুপ্ত রাজনীতি তাকে করতে হয়েছে, কতগুলো গোপন মিটিং করতে হয়েছে, কত গোপন কমিউনিকেশন মেইনটেইন করতে হয়েছে। সুতরাং আমরা দেখছি যে হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও গুপ্ত রাজনীতি করেছেন। আমরা যদি আরো একটু পেছনে হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাই, দেখব যে তিনিও গুপ্ত রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। আমরা জানি হযরতে ইউসুফ আলাইহিস সালাম একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তিনি প্রাচীন মিশরের অর্থমন্ত্রী ছিলেন। দুর্ভিক্ষের সময় তার সৎ ভাইয়েরা দ্বিতীয়বারের মতো যখন তার আপন ভাইকে সঙ্গে নিয়ে আসে, তখন একটি বিশেষ উদ্দেশ্যে, একটি ভালো উদ্দেশ্যে
তার আপন ভাইকে তার কাছে রেখে দেওয়ার দরকার ছিল, কিন্তু প্রচলিত আইনে তার আপন ভাইকে তার কাছে রাখার কোনো সুযোগ ছিল না, যে কারণে তিনি গুপ্ত রাজনীতির আশ্রয় নিয়েছিলেন। আপনি জানেন সেই ঐতিহাসিক ঘটনা যে তিনি তার লোকদেরকে দিয়ে তার আপন ভাইয়ের বস্তার ভেতরে রাজার পানপাত্র অত্যন্ত সংগোপনে লুকিয়ে রাখেন। পরবর্তীতে সাময়িকভাবে তাদেরকে চোর সাব্যস্ত করে এরপরে তার আপন ভাইকে তার কাছে রেখে দেন। তাহলে আমরা কি দেখছি যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও গুপ্ত কাজ, গুপ্ত রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। আমরা যদি আরো একটু পেছনে মানব জাতির নেতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে দেখব আপনারা জানেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের সকল মানুষের কাছে সমানভাবে সমাদিত, গ্রহণযোগ্য, প্রশংসিত একজন ব্যক্তিত্ব। তো এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও গুপ্ত রাজনীতি করেছেন। আপনারা জানেন সেই ঐতিহাসিক ঘটনা যে উৎসবের দিনে সবাই যখন মেলায় চলে যায়, পবিত্র কোরআনের ভাষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার নিয়ে চুপি চুপি সংগোপনে সেই ইবাদতখানায় প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে তিনি দেবতাদেরকে বলেন যে তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার তোমরা খাচ্ছ না কেন, আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন। এরপরে তিনি যেটা করলেন যে ছোট ছোট দেবতা যারা ছিল তাদেরকে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিলেন, এরপরে কুঠারটা বড়টার কাঁধের উপর ঝুলিয়ে রাখলেন। পরবর্তীতে যখন সেই ঘটনায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোষী প্রমাণিত হন, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, সেই ঐতিহাসিক অগ্নিকুণ্ডের ঘটনা। তো আমরা দেখছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও গুপ্ত রাজনীতি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে গুপ্ত রাজনীতি ভালো না খারাপ, এইটি প্রমাণ করবার জন্য, বুঝবার জন্য আর কতগুলি নবী রাসূলের এক্সাম্পল উপস্থাপন করতে হবে। তবে এই গুপ্ত রাজনীতি এটা যে শুধু নবী রাসূলের সুন্নত, নবী রাসূলরা করেছেন ব্যাপারটি এমন না। গুপ্ত রাজনীতি সব সময় ছিল, সব ক্ষেত্রেই ছিল। আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব ফরাসি বিপ্লব, কমিউনিস্ট বিপ্লব, আমেরিকার ব্ল্যাক মুভমেন্ট, সব ক্ষেত্রেই গুপ্ত রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী ভূমিকা ছিল। বর্তমান চীনের যিনি প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং, তিনি প্রায় ৩০ বছরের অধিক সময় গুহায় বসবাস করছেন, গুপ্ত রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের অনেকেই খুব প্রাউড ফিল করেন। এই মুক্তিযুদ্ধের প্রায় গোটাটাই ছিল গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ কি? গেরিলা যুদ্ধের পুরোটাই তো গুপ্ত রাজনীতি। মুক্তিযোদ্ধারা ঝোর জঙ্গলের মধ্যে গুপ্ত অবস্থায় লুকিয়ে থাকতেন। এরপরে কেউ কেউ পাগল সেজে, ভিক্ষুক সেজে মানুষের সঙ্গে মিশে তারা পাক বাহিনী এবং তার দোসরদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেন, সেগুলি আবার সংগোপনে সেই গুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা মুক্তি বাহিনীর কাছে পৌঁছে দিতেন, তার উপর ভিত্তি করে তারা আক্রমণ পরিচালনা করত। তো সুতরাং গুপ্ত রাজনীতি যদি খারাপ হয় তাহলে মুক্তিযুদ্ধকে আপনি খারাপ বলেন? যে অবিস্মরণীয় অভ্যুত্থান আমরা প্রত্যক্ষ করলাম ২৪-এ, এই ২৪-এর অভ্যুত্থানের পেছনেও ছিল গুপ্ত রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনারা কখনো খেয়াল করেছেন যে এই যে বৈষম্য বিরোধী সাধারণ ছেলে মেয়েরা একটি কর্মসূচি দিয়েছে, কোথা থেকে ইনস্ট্যান্ট এরকম মাইকের ব্যবস্থা হয়েছে, কারা এরকম শত শত ব্যানার ফেস্টুন তৈরি করে দিয়েছে, কোথা থেকে হাজার হাজার পানির বোতল, বিরিয়ানির প্যাকেট, খিচুড়ির প্যাকেট এগুলি আসছে, কারা সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এতটা শক্তিশালী কমিউনিকেশন মেইনটেইন করেছে, আন্দোলন সংগ্রাম সংগঠন করেছে, কারা এইভাবে মিডিয়া হাউসগুলিতে সংবাদ পৌঁছে দিয়েছে, শেখ হাসিনার আয়নাঘর বাহিনী, ভাতের হোটেল বাহিনী ইত্যাদি বাহিনী রক্তচক্ষু উপেক্ষা করে। এই সমস্ত কিছুর পেছনে ছিল এক শক্তিশালী গুপ্ত রাজনীতি। কেমন গুপ্ত রাজনীতি তার একটু খণ্ডচিত্র আপনারা দেখতে পাবেন, আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেখানে দেখবেন যে কোন ঘরে বসে কিভাবে এই গুপ্ত রাজনীতি পরিচালনা করা হয়েছে।
তো প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে গুপ্ত রাজনীতির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপন করলাম, যে আশা করি গুপ্ত রাজনীতি যে ভালো, এটি যে খারাপ না, এই ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তো গুপ্ত রাজনীতি নিয়ে আমার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আজকের আলোচনাটি বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে, যে কারণে আমি গুপ্ত রাজনীতি নিয়ে আরেকটি পর্বের তৈরি করব, এবং সেইখানে আমি উপস্থাপন করব যে গুপ্ত রাজনীতি একটি প্রাকৃতিক, স্বাভাবিক, আবশ্যিক একটি প্রক্রিয়া, এবং যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম যে যেইখানে গুপ্ত রাজনীতি জরুরি সেখানে প্রকাশ্য রাজনীতি করাটাই হচ্ছে অপরাধ। এই ব্যাপারটিও আমি সেখানে উপস্থাপন করব, প্রমাণ করব। আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের সবার উপর সুবহান আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।